হ্যাঁ, বাজারে হয়তো তুমি 500-600 টাকাতে, 200 টাকাতে, 100 টাকাতেও কোর্স পেয়ে যাবে। এবার দেখো, একটা জিনিস তো বিশ্বাস করো, ভালো জিনিস কি কম দামে পাওয়া যায়? একটু আমাকে জানাও তো। দেখবে বাজারে একটা ব্র্যান্ডেড টি শার্ট, সেই টি শার্টেরই কপি ধর্মতলায় 100 টাকাতে পাওয়া যায়। কিন্তু তুমি যখন পড়বে তখন বুঝতে পারবে কেন ওটা ব্র্যান্ডেড আর কেন এটা ধর্মতলা। ঠিক দেখবে বডি স্প্রে তুমি যেটা দোকানে কিনতে যাবে 190 টাকা দাম, তুমি 100 টাকাতে 3টে সেম বডি স্প্রে একই রকম দেখতে, একদম প্যাক করা, সিল প্যাক বডি স্প্রে তুমি পেয়ে যাবে ধর্মতলাতে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? ওই ব্র্যান্ডেড একটা 190 টাকা, সেখানে 3টে পাচ্ছ 100 টাকাতে। আপাত দৃষ্টিতে মনে হয় ঠিক আছে যে আমি খুব লাভবান হলাম, আমি 3টে একসঙ্গে পেলাম। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা বিয়ে বাড়ি যখন যাব, মোটামুটি রেডি হয়ে স্প্রেটা মারার পর যখন বিয়ে বাড়ি পৌঁছালাম, 8 ঘন্টা পর বা 1 ঘন্টা পর গিয়ে দেখা যাচ্ছে সেই ঘামের গন্ধটাই বেরোচ্ছে, আলটিমেটলি পারফিউমের গন্ধ আমরা আর পাচ্ছি না। ঠিক আছে, তো এটাই হয়, এটাই হয়, বোঝাতে পারছি তো? আলটিমেটলি তোমার কিন্তু ওই লোভে পড়ে 100 টাকাটাও গেল, এবং যেটা তুমি চেয়েছিলে সেই ফ্রেগনেন্সটাও তুমি পেলে না, ইউজও করতে পারলে না। তো সব দিক থেকে কিন্তু তোমার লস হলো। তো এই বিষয়টা মাথায় রেখো, এটাই আমি বললাম। ঠিক আছে, বেশ, আমি ম্যাডামকে অনুরোধ করব। ম্যাডাম আছেন? ম্যাডাম হয়তো কোনো কারণে একটু লিভ হয়ে গেছে। সৌরভ স্যার একটু ম্যাডামের সঙ্গে একটু যোগাযোগ করুন। তো আশা করি আমি যে কথাগুলো বললাম, আচ্ছা, সৌরভ দলুই লিখেছে বিএসএসসি আর ক্লাস তো স্যার খুব ভালো লাগছে, সঙ্গে স্যার এই রোজই মোটিভেট হই, এটা আমার লাইফে খুব হেল্প করে। থ্যাংক ইউ স্যার। দেখো, তোমাদেরকে যদি এটুকু জায়গা দিতে না পারি, তাহলে প্রতিষ্ঠান চালানোর তো কোনো মানে হয় না। তুমি যতক্ষণ না সাকসেসফুল হতে পারছো, ততক্ষণ তোমাকে যেরকম একাডেমিক সাপোর্ট করব, সেরকম মেন্টালিও সাপোর্ট করবো। এটাই তো সবার আগে হওয়া উচিত। ঠিক আছে, অনন্যা দড়ি, আমি তো অনেক আগেই ভরসা করেছি বিএসসিআই কে। হ্যাঁ অনন্যা, অনেক পুরনো। প্রিয়ম দাস লিখছো 2 তারিখ অ্যাডমিশন নেবো স্যার। খুব ভালো, নিয়ে নিও, কোনো অসুবিধা নেই। শৈলী দে, আমি 1 ইয়ার ধরে বিএসসিআই পড়ছি এবং বিএসসিআই এর ওপর সম্পূর্ণ আস্থা আছে আমার। অমিত স্যারের মোটিভেশনাল কথা তো সাথে রয়েছে। থ্যাংক ইউ শৈলী। ঠিক আছে, তো স্যার আমি 2023-এ এমএসসি এসএলএসটি ফুড এসআই ডাব্লিউবিপিএসসি এবং বিপিএসসি অ্যাডমিশন হয়েছি, আর আপনি হচ্ছেন সঠিক পথদিশারি। থ্যাংক ইউ মাহবুব। ঠিক আছে, স্যার আমি 2023-এ, আচ্ছা, সোহিনী লিখেছে আমাদের প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর হচ্ছে, আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, থ্যাংকস টু বিএসএসসিআই। আর স্যার আপনার কথাগুলো খুব মোটিভেট করে, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, আপনি স্ক্রিন শেয়ার করে শুরু করতে পারেন, আপনি যদি রেডি থাকেন। ঠিক আছে, আপনার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে আছি, সৌরভ স্যারকেও জানাচ্ছি। ঠিক আছে, আচ্ছা বেশ, তো থ্যাংক ইউ সকলকে। হ্যাঁ স্যার, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে 2 মিনিট সময় দিন, একটুখানি নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু অসুবিধা হয়ে গেছে, একটু 2 মিনিট সময় দিন। ঠিক আছে, নো ইস্যু, নো ইস্যু, নো ইস্যু, নো ইস্যু, আপনি একটু সময় নিন, অসুবিধা নেই। ঠিক আছে, একজন লিখছেন স্যার বিএসএসসিআই এর ফুল ফর্মটা বলবেন? অবশ্যই বলবো। ঠিক আছে, বিএসএসসিআই মানে হচ্ছে ভারতীয় সংস্কৃতি এডুকেশনাল ইনস্টিটিউট। ঠিক আছে, প্রাইভেট লিমিটেড। তো এটা হচ্ছে বিএসএসসিআই এর ফুল ফর্ম। কেউ কেউ বেলুর সংস্কৃতি ভাবে, আমরা শুধু সংস্কৃতের পড়াশোনা দিয়ে শুরু করেছিলাম, আমার নিজের সাবজেক্ট সংস্কৃত। ঠিক আছে, তো সেখান থেকে বিএসএসসিআই। আর রাজু মালিক লিখছে আপনার কথা শুনে ঘুরে দাঁড়ানো যায় স্যার। থ্যাংক ইউ রাজু। ঠিক আছে, দেখো, নিজের ওপর বিশ্বাস থাকতে হবে, প্রতিনিয়ত পড়াশুনো করতে হবে, আর যখনই দুমড়ে মুচড়ে যাবে
একটু মোটিভেশন নিতে হবে, ঠিক আছে, সেটা যে কোনো জায়গা থেকে হোক। এটা যদি মেনে চলতে পারো, যেমন দেখবে একটা পাইপলাইন দিয়ে অনেক দিন ধরে জল যাচ্ছে যাচ্ছে, মাঝে মাঝে কি হয় একটু জলটা যাচ্ছে না, তো কোনো জিনিসটাই ফ্লুয়েন্টলি একভাবে একই রকম ভাবে চলে না। আমাদের মাঝে মাঝে না ভেতর থেকে একটা বাইরে থেকে একটা এক্সটার্নালি ফোর্স দিতে হয়। তখন আমরা কি করি, একটা লাঠি নিয়ে পাইপটার মধ্যে একটু খোঁজাখুচি করি, ভেতরে যা ময়লাগুলো ছিল সেগুলো বেরিয়ে গেল, তারপরে দেখলে একদম ফুল স্পিডে জলগুলো বেরোচ্ছে। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? তো আমাদের জীবনেও এরকম মাঝে মাঝেই আমরা একটা গতিতে চলতে চলতে মাঝে মাঝে ঠিক আছে হচ্ছে হবে, মানে একটু ল্যাদ খেয়ে যায় আর কি, আমার তোমাদের ভাষাতে, ঠিক আছে। তো এই জায়গাটাকে ঠিক করার জন্য তখন একটু মোটিভেশন দরকার, ঠিক আছে। তো সেটার জন্য মাঝে মাঝে আমি আসি, চিন্তার কোনো কারণ নেই। স্যার এইচএসে 80% মার্কস থাকলে কি রেলওয়েতে জব পাওয়া যাবে? শুধু পাশ করলেই জব পাওয়া যাবে, শুধু পাস মার্কস থাকলেই জব পাওয়া যাবে। 80% মার্কস তো অনেক বেশি, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে পড়াশোনাটা করতে হবে, লড়াইটা চালাতে হবে, কন্টিনিউয়েশনটা রাখতে হবে, ঠিক আছে। বেশ। আর বিএসএসসিআই কম্পিটিটিভের জন্য বিএসএসসিআই অনেক কিছু আনছে, চিন্তার কোনো কারণ নেই। আমরা জাস্ট ওয়েট করছি ম্যাডামের জন্য, আশা করছি ম্যাডাম 2-1 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করবেন। হ্যাঁ স্যার, আমি রেডি। বেশ, তাহলে আপনি শুরু করতে পারেন ম্যাম। হ্যাঁ আচ্ছা, ওকে। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে একটু সময় লাগানোর জন্য। আচ্ছা, আজকে আমি তোমাদের স্নেহা ম্যাম, আমি রেলওয়ে এনটিপিসি এক্সামে তোমাদের কম্পিউটারের ক্লাস নেব। তোমরা সবাই জানো হয়তো যে সায়েন্স অ্যান্ড টেক অ্যান্ড কম্পিউটার এই দুটো সাবজেক্টই তোমাদের এই আরআরবির জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। আরআরবি সিবিটি 1 সিবিটি 2 দুটোতেই না হলেও 300-350-র ওপর প্রশ্নপত্র তোমাদের কম্পিউটার এবং সায়েন্স অ্যান্ড টেক থেকে এসেছে। আজকের ক্লাসটি তোমাদের কম্পিউটারের সাথে হবে। তাহলে ক্লাসটি শুরু করছি। শুরুতেই তোমাদের বলে রাখি, আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এসএসসি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, সিপিও, আইবিপিএস মানে ব্যাংকের যাবতীয় পরীক্ষা বলো বা ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় পরীক্ষা বলো, সবেতে কম্পিউটার একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তোমরা জানো যে পরীক্ষায় এর ওয়েটেজ মোটামুটি 4 থেকে 5টা প্রশ্ন এসে থাকে, এবং সায়েন্স এন্ড টেকেও তাই 4 থেকে 5টা প্রশ্ন, মানে টোটাল 10টা প্রশ্ন। 10টা প্রশ্নের জন্য তোমরা ভাবতেই পারো যে এই ক্লাসটি আমি তোমাদের নিয়ে থাকবো এবার থেকে। আচ্ছা, তো চলো শুরুতে আমি টপিকেই চলে যাচ্ছি। আজকে আমি তোমাদের কিছু বেসিক কম্পিউটার ফান্ডামেন্টালস আর আর্কিটেকচারের ব্যাপারে একটুখানি পড়াবো। আর ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমাদের যা কিছু প্রশ্ন তোমরা করতেই পারো, কিন্তু ক্লাসের মাঝখানে করো না, একটু ক্লাসটা এন্ড হয়ে যাওয়ার আগে তোমাদের আমি বলে দেবো, তোমরা তখন তোমাদের যাবতীয় যা প্রশ্ন থাকবে তোমরা আমাকে করতে পারো। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শুরু করছি তোমাদের। দেখো, কম্পিউটার শব্দটার সম্বন্ধে তোমরা সবাই মোটামুটি একটু হলেও তো অবগত অবশ্যই। কম্পিউটার শব্দটা কি? এটা একটা ইলেকট্রনিক যন্ত্র যেটা কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গাণিতিক বা যুক্তিগত কার্যক্রমের ধারাবাহিকতা সম্পাদনের জন্য নির্দেশনা প্রদান করতে পারে। মানে কি, কোনো ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল অপারেশনস করতে আমরা কি ইউজ করে থাকি? কম্পিউটার ইউজ করে থাকি। কম্পিউটার শব্দটি এসেছে কোথার থেকে? না, গ্রিক শব্দ কম্পিউট থেকে এই শব্দটি এসেছে। কম্পিউটার শব্দটির মানে হলো গণনাকারী যন্ত্র, আর কম্পিউট শব্দের অর্থ হলো গণনা করা। তার মানে যে যন্ত্রের দ্বারা আমরা গণনা করতে পারি সেই যন্ত্রকে আমরা কি বলে থাকি? না, কম্পিউটার। এবার কম্পিউটার, আজকালকার দিনের কম্পিউটার তো তোমরা জানোই, আজকাল তো আবার ল্যাপটপও সবাই ব্যবহার করেই থাকো। এই যে নিচের ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো সব থেকে পুরনো বা অনেক
ওল্ড জেনারেশন বা প্রথম জেনারেশন অফ কম্পিউটার বলতে পারো, যখন তাদেরকে দেখতে এরকম ধরনের ছিল, বিশালাকৃতির, কোনো সেরকম ভাবে স্ক্রিনও থাকতো না, সেই ধরনের কম্পিউটার ইউজ হতো প্রথম প্রজন্মের দিকে। তারপরে ইউজ হওয়া শুরু হলো ডেস্কটপ কম্পিউটার, যার একটা তোমরা কি দেখতে পাচ্ছ, একটা স্ক্রিন বা মনিটর যাকে আমরা বলে থাকি, একটা কিবোর্ড দেখতে পাচ্ছ, স্পিকার, সিপিইউ এবং একটা মাউস। তার মানে তারপর পঞ্চম প্রজন্ম বলো বা নিউ জেনারেশন অফ কম্পিউটার্স এর মধ্যে তখন এলো কি না ডেস্কটপ কম্পিউটার। এবং এখনকার দিনে তো পোর্টেবল, সবাই বুঝতেই পারছো কি এসছে না, ল্যাপটপ কম্পিউটার। তো এই কম্পিউটারের সাহায্যে বেসিক্যালি যদি আমরা জানি যে কম্পিউটারের সাহায্যে আমরা করিটা কি, আমরা গেম খেলি, গান শুনি, ছবি আঁকি, সিনেমা দেখি, লেখালেখি করি, ইন্টারনেট সার্ফিং করি, আরো কত কিছু করে থাকি, তাই না? কম্পিউটারের সাহায্যে আমরা কি করি, ডেটাকে সংরক্ষণ করতে পারি, মানে হচ্ছে ডেটাকে আমরা সেভ করতে পারি, ডেটাকে আমরা পুনরুদ্ধার বা রিট্রিভ করতে পারি এবং প্রক্রিয়া করতে পারি বা প্রসেস করতে পারি। সেটা কিরকম, তুমি ধরো ওয়ার্ডে কোনো কিছু লিখলে, সেটাকে তুমি সেভ করে রাখতে পারো। যেটা খাতায় বা কলমে লিখলে তোমাকে কি হয়, সেটাকে কোথায় হারিয়ে যাওয়ার ভয় থাকে বা সেটা সেভ থাকে না, হার্ড কপি হিসেবে থাকে, কিন্তু সেটা নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, যেটা কম্পিউটারের মধ্যে থাকবে না। কি হয়, তুমি ডেটাটাকে সংরক্ষণ করতে পারবে বা সেভ করে রাখতে পারবে, তাকে পুনরায় রিট্রিভ করতে পারবে, তাকে প্রক্রিয়া করতে পারবে, মানে তার মধ্যে তুমি আপডেশন করতে পারবে, তার মধ্যে তুমি অল্টারেশন করতে পারবে, নতুন কিছু অ্যাড করতে পারো, নতুন কিছু ডিলিট করতে পারো বা নতুন কিছু লিখতেও পারো। তাহলে এই এই কাজ আমরা কম্পিউটারের দ্বারা করে থাকি, ডেটাকে সংরক্ষণ করে থাকি, ডেটাকে পুনরুদ্ধার করে থাকি এবং ডেটাকে প্রসেস করে থাকি আমরা কম্পিউটারের দ্বারা। এবার দেখো, এটা আমরা এতক্ষণ পড়লাম কম্পিউটারের ডেফিনেশনস। এবার আমি কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে জানাবো। তোমাদের জানিয়ে রাখি, এই খুব ছোট ছোট জিনিস তোমাদের মনে হচ্ছে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, যেটা হয়তো রেলিভেন্টও নয় তোমাদের পরীক্ষার জন্য, কিন্তু এটাই তোমাদের সব থেকে ভুল ধারণা। এই ছোট ছোট জিনিসগুলি তোমাদের পরীক্ষার জন্য যথেষ্টভাবে রেলিভেন্ট। ইভেন এই সমস্ত টপিক থেকে প্রশ্নপত্র পর্যন্ত এসেছে তোমাদের। আমি শুরু করেই ফেলেছি, তা সত্ত্বেও তোমাদের আমি এইটাকে স্ক্রল করে এন্ডের কোয়েশ্চেন পর্যন্ত একবার দেখাতে চাই। দেখো, একটা ছোট্ট চ্যাপ্টার যার নাম কিনা কম্পিউটার ফান্ডামেন্টালস এন্ড আর্কিটেকচার বা অর্গানাইজেশন অফ কম্পিউটারও তোমরা বলতে পারো। তাহলে এর মধ্যে তোমাদের এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেগুলোকে আমি এখানে তোমাদের অ্যাড করেছি। তুমি দেখো কটা কোয়েশ্চেন এখানে আছে। প্রিভিয়াস ইয়ারের সামান্য একটা বেসিক চ্যাপ্টার থেকে তোমাদের 32টা কোয়েশ্চেন এসছে। প্রিভিয়াস ইয়ার আরআরবি এনটিপিসি সিবিটি 1-এ তোমরা দেখতেই পাচ্ছ 32টা প্রশ্নপত্র এখান থেকে কিন্তু এসেছে। তাহলে তোমাদের আবার আমি পড়াতে চলে আসছি। তো এই যে প্রশ্ন, তোমরা ছোট চ্যাপ্টার বলে কখনোই ভেবো না যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না। আসলে আমরা ছোট চ্যাপ্টার বলে সবসময় স্কিপ করে যাই, যে ছোট চ্যাপ্টার এখান থেকে হয়তো প্রশ্ন আসবে না, কিন্তু পরীক্ষার যারা কোয়েশ্চেন করেন তারা খুব ভালো করে জানেন যে এটা এটা ভালো করে স্কিপ করে যাবে, সেই জন্য এখান থেকে প্রচুর প্রশ্ন পত্র ওরা কিন্তু নিয়ে আসে না যে সেটা নয়। তাহলে আবার পড়াতে ফেরত আসছি আমি। এবার আমি পড়বো তোমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার। ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার বা কম্পিউটারের বৈশিষ্ট্য। কম্পিউটারের বৈশিষ্ট্যের মধ্যে দেখো, সবার প্রথম আসে দ্রুততা বা দ্রুতগতি সম্পন্ন, তারপরে আসে নির্ভুলতা, তারপরে আসে অধ্যাবসায়, তারপরে আসে বহুমুখিতা, অটোমেশন এবং স্টোরেজ। এগুলোর মানে কি? এগুলোর সাথে তোমরা এই বাংলাটা জানছো ওয়ার্ডটা ঠিক আছে, কিন্তু এর সাথে তোমরা ইংলিশ ওয়ার্ডটাকেও কিন্তু মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষার প্রশ্নতে বা তার অপশনসে কিন্তু ইংলিশ ওয়ার্ডগুলোই কিন্তু থেকে থাকে। আচ্ছা, দ্রুততা মানে আমরা কি বুঝি না স্পিড।
একটা কম্পিউটার খুবই দ্রুত গতির একটি যন্ত্র, যেটা কিনা কয়েক সেকেন্ডের মধ্যে কোনো কাজকে সম্পাদন করতে পারে। এর অর্থ কি? তোমাকে আমাকে বা আমাদের যদি কোনো কাজ করতে হয়, আমাদের সেই কাজটা করতে কতটা সময় লাগে? কোনো একটা ক্যালকুলেশন, ধরো আমি একটা কোনো ক্যালকুলেশন করব, আমার সামান্য সেই ক্যালকুলেশনটা করতে, সাধারণ আমি মানুষের কথা বলছি, আমাদের যথেষ্টই সময় লাগে, কিন্তু কম্পিউটার সেই ক্যালকুলেশনটাকে খুবই দ্রুত গতির সাথে করে ফেলতে পারে, কিছু সেকেন্ডের মধ্যে কোনো কাজকে সম্পাদন করতে পারে। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য কম্পিউটারের, কি না দ্রুততা বা দ্রুত গতি সম্পন্ন বা স্পিড। দ্বিতীয় কি না নির্ভুলতা, অ্যাকিউরেসি। আমরা যখন কোনো ক্যালকুলেশন করি, সবসময় যে সেই ক্যালকুলেশনটা ঠিকই করব তার কোনোই মানে থাকে না, আমাদের দ্বারা ভুল হতেই পারে। কিন্তু কম্পিউটার সে অ্যাকিউরেট, তার অ্যাকিউরেসি রেট কিন্তু সবসময় খুবই বেশি হওয়ার জন্য একে আমরা কি বলি না নির্ভুলতা, বা এটাও একটা এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। দেখো এর ডেফিনেশনটা, খুব দ্রুতগতি হওয়ার পাশাপাশি কম্পিউটারগুলি হয় নির্ভুল। একটি কম্পিউটার একই নির্ভুলতার সাথে প্রতিটি গণনা সম্পাদন করতে পারে। এবার আসছে অধ্যাবসায় বা ডিলিজেন্স বা মনোযোগী। কম্পিউটার তোমার আমার মতো অমনোযোগী হয় না, তার একঘেয়েমি লাগে না, তার ক্লান্তি লাগে না। তুমি সারা দিন বসে কম্পিউটারে ক্লাস করতে পারো, কম্পিউটারে পড়াশোনা করতে পারো, গেম খেলতে পারো, ছবি আঁকতে পারো এবং যাবতীয় কাজকর্ম করতে পারো। কম্পিউটার কিন্তু তোমাকে বলবে না যে আমার একঘেয়েমি লাগছে বা আমার ক্লান্তি লাগছে বা আমার কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে। তাহলে এটা কিন্তু কম্পিউটারের একটি বিশাল বৈশিষ্ট্য, যাকে বলা হয় কিনা অধ্যাবসায় বা ডিলিজেন্স, যা কোনো ত্রুটি ছাড়া, সে কোনো ত্রুটি করে না এবং ঘন্টার পর ঘন্টা সে অবিচ্ছিন্নভাবে সেই কাজটিকে সম্পন্ন করতে পারে। এরপর আসছে বহুমুখিতা। বহুমুখিতা হলো ভার্সিটালিটি। বহুমুখিতার অর্থ কি? বহুমুখিতা হচ্ছে একটি বিস্ময়কর জিনিসগুলোর মধ্যেও একটি। যেমন একটা কম্পিউটার বিভিন্ন ধরনের কাজকে সম্পাদন করতে পারে। যেমন কি, তুমি গেম খেলছো, সেটা এক ধরনের কাজ। তুমি ইন্টারনেট সার্ফিং করছো, সেটা আরেক ধরনের কাজ। তুমি ছবি আঁকছো, সেটাও কিন্তু অন্য ধরনের কাজ। বিভিন্ন ধরনের কাজকে একটাই যন্ত্র যে কিনা সব ধরনের কাজকেই করতে পারে, তার মানে তার বহুমুখিতা আছে, সে এক ধরনেরই কাজ কিন্তু করে না। তার মানে ভার্সিটালিটিটাও তার একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এরপর আসছে কি অটোমেশন বা অটোমেটিক। দেখো তোমরা এখন সবাই নিশ্চয়ই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে জানতে পারছো, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে প্রগতিশীল হয়ে উঠেছে, সব জায়গাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয়ে থাকছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এটা কি জিনিস না, এটা বিশ্বের দ্রুত এআই ভিত্তিক প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে এবং নির্দেশাবলী প্রোগ্রাম করার পরে একটি কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে, মানে সম্পূর্ণ নিজস্বভাবে সে কাজগুলিকে পরিচালনা করতে সক্ষম। তো এই কম্পিউটার এখন এআই আসার জন্য কি হচ্ছে, মানুষের হাজার হাজার মানুষের কর্মীর রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে এই এআই। আগে তোমার কোনো একটা এক্সেল শিট বানাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, তাতে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে তৈরি করতে সেটাতে ঘন্টা লাগতো। এখন তোমরা এআই টুলস ইউজ করে সেই জিনিসটাকে কম সময়ের মধ্যে করে ফেলতে পারছো, হয় কিছু মিনিটের মধ্যে করে ফেলতে পারছো। মানে ঘন্টার কাজটা মিনিটে হয়ে যাচ্ছে, 5টা লোকের কাজ একজনে করে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, এই অটোমেশন আসার জন্য বা এই অটোমেটিক হওয়ার জন্য বহু মানুষের কাজ যেরকম যাচ্ছে, সময়টাও কিন্তু কমতে থাকছে। যে জিনিসকে আমরা ঘন্টার পর ঘন্টা করতাম, সেই কাজকে আমরা সেকেন্ডের মধ্যে বা মিনিটের মধ্যে করে ফেলতে পারছি। তাহলে এটাও একটা কম্পিউটারের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, অটোমেশন অর অটোমেটিক। এরপর আসছে স্টোরেজ বা মেমোরি। এবার কম্পিউটারে যেগুলো আমরা লিখি বা যাই করি, বা এত এত ডেটাবেস ধরো, সেগুলোকে তো কোথাও স্টোর করে রাখতে হয়। তার জন্য কি হয়, কম্পিউটারে একটা স্টোরেজ সিস্টেম আছে বা একটা মেমোরি আছে। কম্পিউটার লাখ লাখ রেকর্ডকে সংরক্ষণ করতে সক্ষম। তো এই রেকর্ডগুলি সম্পূর্ণ নির্ভুলতার সাথে অ্যাক্সেস করা যেতে পারে। কম্পিউটার মেমোরি স্টোরেজ ক্ষমতা বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট ইত্যাদি হিসেবে পরিমাপ করা যায়। আচ্ছা, আমি এবার যাওয়ার আগে তোমাদের জিজ্ঞেস করি, তোমরা সবাই বুঝতে পারছো তো? আমাকে একটু কমেন্টে জানাবে। আর নির্মল কুমার হচ্ছে, তুমি একদম ঠিক উত্তর করেছো, পরামি হচ্ছে ফার্স্ট সুপার কম্পিউটার, কিন্তু সালটা ভুল আছে।
আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি পরের স্লাইডটাতে। এখানে দেখো কম্পিউটারের সম্পর্কে কিছু তথ্য। আমরা সবাই জানি ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয়, চার্লস ব্যাবেজকে। চার্লস ব্যাবেজকে কেন ফাদার অফ কম্পিউটার বলা হয়, উনি কেন কম্পিউটারের জনক, উনি কি আবিষ্কার করেছিলেন বলতো? 1822 সালে উনি এনেছিলেন প্রথম ডিফারেন্স ইঞ্জিন। ডিফারেন্স ইঞ্জিন একটি যান্ত্রিক ক্যালকুলেটর ছিল যা কিনা পলিনোমিয়াল ফাংশন। তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাথমেটিক্স এর মধ্যে পলিনোমিয়াল ফাংশন ইউজ করা হয়। সেই পলিনোমিয়াল ফাংশনকে ক্যালকুলেট করার জন্য তৈরি করা হয়েছিল ডিফারেন্স ইঞ্জিন। কে করেছিলেন? চার্লস ব্যাবেজ, 1822 সালে। তো তোমরা অবশ্যই এখান থেকে চার্লস ব্যাবেজ সাল অবশ্যই মনে রাখবে, কি আবিষ্কার করেছিলেন সেটাও মনে রাখবে। এবার ডিফারেন্স ইঞ্জিনের এর আধুনিকরণে কি এসেছিল না, অ্যানালিটিক্যাল ইঞ্জিন এনেছিলেন। অ্যানালিটিক্যাল ইঞ্জিন কত সালে এনেছিলেন? 1834 সালে উনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে এসেছিলেন, যার মধ্যে ইনপুট হিসেবে ইউজ করা হতো পাঞ্চ কার্ড। এটা নামটা তোমরা মনে রাখবে যে ইনপুট হিসেবে ইউজ করা হতো পাঞ্চ কার্ড, বা প্রসেসর হিসেবে কি থাকতো? অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, এবং কিছু কোডের সাহায্যে এই গণনার সেটকে সমাধান করাটা সক্ষম হতো। এবং এর প্রিন্টার মানে আউটপুট ডিভাইস হিসেবে কি ইউজ হতো না, প্রিন্টার, যার মধ্যে থাকতো কার্ড প্লটার এবং বেল। যন্ত্রটি তোমরা দেখতেই পাচ্ছ, ছবিটা দেখে নেবে ভালো করে। এটা হলো ডিফারেন্স ইঞ্জিন আর এটা হলো অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এবার তোমাদের আমি কিছু ইতিহাস জানাবো কম্পিউটারের ব্যাপারে। কম্পিউটার তো একটা গণনা যন্ত্র, যেটা তোমরা আগেই জানতে পারলে। তো গণনা যন্ত্র শুরুতে কি এমন গণনা যন্ত্র এসেছিল? প্রথম এসেছিল হলো অ্যাবাকাস। অ্যাবাকাস কে এনেছিল? চীন নিয়ে এসেছিল অ্যাবাকাস 1602 সালে। যন্ত্রটি তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম ধরনের দেখতে ছিল। এটা হচ্ছে প্রথম গণক যন্ত্র ছিল, বা প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর একে বলা হতো। এই যে সমান্তরাল যে রড গুলো দেখতে পাচ্ছ, এটা একক, দশক, শতক ইত্যাদিকে রিপ্রেজেন্ট করতো। এর দ্বারা আমরা কি করতাম? আমরা করতাম না, করা হতো যোগ বিয়োগ অপারেশনের জন্য এটা ব্যবহার করা হতো, এবং বর্গমূলের গণনাও এতে করা যেতে পারতো। আচ্ছা, তো এটা হলো বর্গমূলের গণনা, মানে স্কোয়ার রুট করানো যেত এখানে, আর যোগ বিয়োগ গুণ ভাগ সবই এই অ্যাবাকাসের দ্বারা করা যেত। এরপর এসেছিল নেপিয়ার্স বোনস হচ্ছে যন্ত্রটির নাম, যার নাম হলো নেপিয়ার্স বোনস, এবং কে এনেছিল? জন নেপিয়ার 1617 সালে। কোথাকার বিজ্ঞানী ছিলেন না, স্কটল্যান্ডের। এটা যন্ত্রটা তৈরি ছিল হচ্ছে রডের, মানে হাড়ের রড দিয়ে তৈরি করা হয়েছিল। এর দ্বারা গুণ এবং বিভাগ সম্পাদন করা যেত, এবং ইনি লগারিদমও আবিষ্কার করেছিলেন। তোমরা অবশ্যই মনে রেখো লগারিদম কে আবিষ্কার করেছিলেন, এর দ্বারা কি করা যেত। এরপর আসছি আমরা প্যাসকেলিনে। এই যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হিস্ট্রি অফ কম্পিউটার, মানে গণক যন্ত্রের শুরু থেকে কিভাবে এসেছিল এবং সেখান থেকে কিভাবে এখনো অব্দিও চলতে থাকছে, এইটা আমি তোমাদেরকে জানাচ্ছি এখানে। এবার হলো প্যাসকেলিন। প্যাসকেলিন কি ছিল? প্যাসকেলিন আবিষ্কার করেছিলেন কে? ব্লেইজ প্যাসকেল 1642 সালে। উনি একজন ফ্রান্সের বিজ্ঞানী ছিলেন। উনি কি করেছিলেন? প্রথম যান্ত্রিক যোগ যন্ত্র বা অ্যাডিং মেশিন আবিষ্কার করেন। প্রথম যান্ত্রিক যোগ যন্ত্র। আমি যেগুলো তোমাদের আন্ডারলাইন করছি তোমরা কিন্তু এগুলো মনে রাখার চেষ্টা করবে, আর অবশ্যই মাথায় রাখবে এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক্সামিনেশনের জন্য। আর এটি একটি আয়তাকার বক্সের মতো নির্মিত ছিল। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা একটা রেক্ট্যাঙ্গুলার বক্স, যার কিনা 8টা ডিস্ক থাকতো, এবং এর দ্বারা কি করা হতো? যোগ করা হতো। এটা একটা অ্যাডিংই মেশিন ছিল। এরপর আসছি মার্ক 1, যেটা কিনা এখান থেকে কম্পিউটারের এভলিউশন শুরু হয়। এভলিউশন অফ কম্পিউটারও তোমরা বলতে পারো, বা এভলিউশন অফ কম্পিউটার। মার্ক 1 এটাকে কে নিয়ে আসেন? না, হগওয়ার্ড এইকেন নিয়ে আসেন, আমেরিকার বিজ্ঞানী, 1937 সালে। তোমরা যন্ত্রটি দেখতেই পাচ্ছ কিরকম ছিল। এটা ছোট গ্লাসের অন্তর্জড়িত প্যানেল ছিল, এর একটা কাউন্টার থাকতো, সুইচ থাকতো, এবং নিয়ন্ত্রণ সার্কিট নিয়ে এটি গঠিত হতো। এটা হচ্ছে সব থেকে বড় ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার ছিল, এবং আইবিএম এর সহায়তায় এটি তৈরি করা হয়েছিল। তাহলে মার্ক 1
অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। এরপর আসছে আমরা কম্পিউটারের একটা স্ট্রাকচার দেখি এখন, যেটা কিনা আগের কম্পিউটার তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ধরনের কি রকম যন্ত্রটা ইউজ করা হতো, কিন্তু আমরা এখনকার দিনের যে স্ট্রাকচার দেখি যেখানে একটি ইনপুট ডিভাইস থাকে, একটা আউটপুট ডিভাইস থাকে, মাঝখানে একটা সিপিইউ থাকে, যার মধ্যে একটা কন্ট্রোল ইউনিট বা অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে বা মেমোরি ইউনিট থাকে। এই যে আর্কিটেকচারটা, এই আর্কিটেকচারটা নিয়ে আসেন কে? জন ভন নিউম্যান। ইনি 1945 সালে এই আর্কিটেকচারটা, প্রথম কম্পিউটারের আর্কিটেকচার উনি নিয়ে আসেন। ইনি হাঙ্গেরির বিজ্ঞানী ছিলেন। এরপর আসে হচ্ছে ইনিঅ্যাক। ইনিঅ্যাক বলো বা ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার বলো, এটাকে কে নিয়ে আসেন? জেপি একার্ট এবং জে.ডব্লিউ. মচলি নিয়ে আসেন 1946 সালে। কোথায় হয় এটা আবিষ্কার? না, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়, ইউএসএ তে। এটা প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার ছিল, যা দেখতে এইরকম ধরনের এত বিশাল আকৃতি হতো, এবং এটাকে ডেটা প্রসেসিং ছাড়া ডেটাকে সঞ্চয় করার জন্য এদের একটা পৃথক মেমোরি, মানে আলাদা করে একটা মেমোরি ছিল। এর দ্বারা কি করা হতো? আবহাওয়ার পূর্বাভাস, পারমাণবিক শক্তি ইত্যাদির জন্য এটাকে ব্যবহার করা হতো। জন ভন নিউম্যান কি করেছিলেন? হাইড্রোজেন বোমা সংক্রান্ত গবেষণায় ইনিয়াককে ব্যবহার করেছিলেন। এবারে আমি তোমাদের কম্পিউটারের প্রজন্মের ব্যাপারে কিছু পড়াবো। আচ্ছা, তার আগে তোমরা বলো, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আগের স্ক্রিনটা, আগের স্ক্রিনটা আচ্ছা, আগের স্ক্রিন বলতে তুমি এই স্ক্রিন দেখতে চাইছো? তোমাদের কাছে এই ভিডিওটি থাকবে রেকর্ডিং, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা পরেও দেখতে পারবে। আচ্ছা, তোমাদের আমি কম্পিউটার প্রজন্মের ব্যাপারে এবার একটুখানি জানাই। এই এভলিউশন অফ কম্পিউটারের মধ্যে এবার কম্পিউটারের প্রজন্ম তো কিছু ছিল। কম্পিউটারের প্রজন্মতে প্রথম প্রজন্মের কম্পিউটার আসে 1946 থেকে 1959 সালের মধ্যে। এটি বৈদ্যুতিন উপাদান হিসাবে ইউজ করা হতো ভ্যাকিউম টিউব। ভ্যাকিউম টিউব নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো এই যে জিনিসটা, এটাকে হচ্ছে বলা হতো ভ্যাকিউম টিউব, যার মধ্যে ফিলামেন্ট থাকতো এবং এটি গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো জ্বালানোর জন্য, প্রচন্ড পরিমাণে হিট জেনারেট করতো, এবং এটা ইলেকট্রন প্রবাহের পরিমাণকে সীমাবদ্ধ করতে ব্যবহার করা হতো। এটি আকৃতিতে বৃহৎ ছিল এবং লিমিটেড ক্যালকুলেশন করা যেত, কিন্তু মিলি সেকেন্ডে এটি গণনা করতে সম্পাদন করতে এটি সম্ভবপর ছিল। এতে ইনপুট হিসেবে ইউজ করা হতো মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজটা কি জিনিস? মেশিন ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজটা মেশিন বোঝে, মানে যাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয়, যেটা একমাত্র বোধগম্য মেশিনের দ্বারা, যেমন কি 0 আর 1 এর যত কম্বিনেশন হয় সবকিছুটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে। এবার এর উদাহরণটা দেখো, ENIAC, EDSAC, EDVAC, UNIVAC 1, IBM 701 and IBM 70650, সরি। এটা হচ্ছে উদাহরণ, এর সাথে আরেকটা উদাহরণ অ্যাড করে নাও, SEAC। এটাও হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। প্রথম প্রজন্মের কম্পিউটারটা দেখতে এই রকম ধরনের ছিল। তোমরা লেফট সাইডের যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো প্রথম প্রজন্মের কম্পিউটার। এরপর আসছে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকিউম টিউব ইউজ করাটা একটুখানি কষ্টকর ব্যাপার ছিল, কারণ ভ্যাকিউম টিউবে যেহেতু কাঁচ এবং তোমার ফিলামেন্ট দিয়ে তৈরি ছিল জিনিসটি, সেই জন্য এটা গরম হয়ে যেত, হিট হয়ে যেত এবং তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার, এবং এটা তাড়াতাড়ি গরম হয়ে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অত্যাধিক বেশি থাকতো। যার জন্য এখানে কি ইউজ করা হলো পরের প্রজন্মের কম্পিউটারে, যেখানে ইউজ করা হলো ট্রানজিস্টর। যেখানে ব্যবহার করা হলো ট্রানজিস্টর, এটা আকৃতিতে দেখতেই পাচ্ছ ট্রানজিস্টরের ছবিতে, এটা আকৃতিতে প্রচন্ডই ছোট ছিল এবং এটা সুইচের মতো ব্যবহার করা হতো, বা এটাকে তুমি অ্যাম্পলিফায়ার হিসেবেও জানতে পারো। তাহলে আমি নামটা লিখে দিচ্ছি তোমাকে এখানে। এটাকে সুইচের মতো ব্যবহার করা হতো বা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হতো।
ইনপুট হিসেবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? যখন তোমাদের ল্যাঙ্গুয়েজ পড়াবো আমি অবশ্যই জানাবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ এগুলো সব কি। কিন্তু এই মুহূর্তের জন্য তোমরা খালি এটুকুনি জেনে রেখো যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা সাধারণ মানুষও বুঝতে পারি, সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আমরা কোনো কোড বা প্রোগ্রামিং আমরা লিখতাম তখন সেটাকে বলা হতো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন এক্সাম্পল হলো ফরট্রান, কোবাল, এক্সেট্রা। ম্যাগনেটিক কোর এবং ম্যাগনেটিক টেপ এর প্রাইমারি স্টোরেজ হিসেবে ইউজ করা হতো। তার মানে প্রাইমারি স্টোরেজ হিসেবে ইউজ করা হতো ম্যাগনেটিক কোর এবং ম্যাগনেটিক টেপ। সেকেন্ডারি স্টোরেজ হিসেবে ব্যবহার করা হতো ম্যাগনেটিক ডিস্ক। উদাহরণ কি না, IBM 1620, IBM 7094, CDC 1604, CDC 3600, UNIVAC 1108 এবং আরেকটাও এক্সাম্পল লিখে নাও, CDC 6600। এবং দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারটা দেখতে এরকম হয়ে গেল। প্রথম প্রজন্মের কম্পিউটারটা ছেড়ে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার দেখতে ঠিক এরকম ধরনের হয়ে গেল। এরপর আসছে তোমার তৃতীয় প্রজন্মের কম্পিউটার। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে তাহলে কি কি ইউজ হতো? ট্রানজিস্টর, ভ্যাকিউম টিউবকে বাতিল করে বা রিপ্লেস করে ইউজ হতো ট্রানজিস্টর। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার হওয়া শুরু হলো? ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ব্যবহার হওয়া শুরু হলো ট্রানজিস্টর ছেড়ে। এটাও ন্যানো সেকেন্ডে গণনা সম্পাদন করতে সক্ষম ছিল। এখানেও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা শুরু হতো। অলরেডি সেকেন্ড জেনারেশন থেকে তোমরা জানতেই পারলে যে শুরু হয়েই গেছিল। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখানেও ব্যবহার করা হতো, যেমন ফোরট্রান, কোবাল, পাস্কেল, অ্যালগো 68, বেসিক ইত্যাদি ব্যবহার করা হতো। এই প্রজন্মের কম্পিউটারে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহার করা হয়েছিল। তো এটা মার্ক করে নেবে তোমরা, আন্ডারলাইন করবে এই লাইনটিতে যে এই প্রজন্মে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহার করা হয়েছিল। উদাহরণ কি, IBM 360 সিরিজ, হানিওয়েল 6000 সিরিজ, PDP 8, PDP 11, IBM 370 or 168 ইত্যাদি ব্যবহার করা হয়েছিল তৃতীয় প্রজন্মের কম্পিউটারে। আর তৃতীয় প্রজন্মের কম্পিউটার তোমরা দেখতেই পাচ্ছ আকৃতিতে ছোট হতে শুরু হয়ে গেল। আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হলো ইন্টিগ্রেটেড সার্কিট। এখানে সিলিকন চিপ ব্যবহার করা হতো, যার জন্য এটা আকৃতিতেও ছোট হতো। এরপর আসছে চতুর্থ প্রজন্মের কম্পিউটার। তোমরা সালগুলোও দেখে নেবে, সালগুলো পাশে লেখা আছে, আমি হয়তো মেনশন করিনি, তো তোমরা সালগুলোও দেখে নেবে। এরপর হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটার, যেটা 1971 সাল থেকে 1980 সালে নিয়ে আসা হলো। এর মধ্যে যা যা কম্পিউটার এলো সবকে বলা হয় আমাদের চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এর মধ্যে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ হলো। এই সার্কিটের মাইক্রো প্রসেসর হিসেবে আইসি চিপ আর সিপিইউ বলা হতো এদেরকে। এখানে সেমিকন্ডাক্টর ডিভাইসগুলি প্রথম মেমরি হিসেবে বা প্রাথমিক মেমরি হিসেবে বা প্রাইমারি মেমরি হিসেবে ইউজ করা যেত। ম্যাগনেটিক ডিস্ক হিসেবে ব্যবহৃত হতো সেকেন্ডারি স্টোরেজ, মাল্টি প্রসেসিং, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো। এই প্রজন্মের কম্পিউটারে প্রথম টাইম শেয়ারিং, রিমোট প্রসেসিং প্রথম ব্যবহৃত হয়। তাহলে টাইম শেয়ারিং, রিমোট প্রসেসিং প্রথম ব্যবহৃত হয় কোন প্রজন্মের কম্পিউটারে? না, ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার বা চতুর্থ প্রজন্মের কম্পিউটারে। আর এদের এক্সাম্পল কি? অ্যাপেল সিরিজ, Apple Series 1 or 2, IBM 4341, Star 1000, Altair 8800, Micrel, IBM 5100। এরপর আসছে পঞ্চম প্রজন্মের কম্পিউটার বা প্রেজেন্ট কালের যে কম্পিউটার বা প্রেজেন্ট কাল অব্দি যা কম্পিউটার এখন চলছে সবই পরে হচ্ছে তোমার পঞ্চম প্রজন্মের কম্পিউটারের মধ্যে। এটা 1980 সাল থেকে বর্তমান দিনকাল পর্যন্ত যা যা কম্পিউটার এর মধ্যে আসে সব হচ্ছে তোমার পঞ্চম প্রজন্মের কম্পিউটার, যেখানে আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেটেড চিপ ব্যবহার করা হয় এবং এই চিপে লাখ লাখ কম্পোনেন্ট থাকে। এখনকার দিনে যে এআই আমরা ব্যবহার করি এটাও ফিফথ জেনারেশন অফ কম্পিউটারের মধ্যে পড়ে। এটাতে বায়োচিপ মেমোরি ডিভাইস ও KIPS নলেজ বেসড ইনফরমেশন প্রসেসিং সিস্টেম ইউজ আর্কিটেকচার ব্যবহার করা হয়। আর এটার এক্সাম্পল কি? ডেস্কটপ, ল্যাপটপ, রোবট, সুপার কম্পিউটার, পারম 10,000, সান ওয়ার্কস্টেশন ইত্যাদি এগুলোর মধ্যে পড়ে।
এবার তাহলে তোমাদের প্রকারভেদে যাওয়ার আগে আমি কিছু কোয়েশ্চেনে তোমাদের যেতে চাই, যেখানে কিনা জেনারেশন এবং কিছু তোমাদের বেসিক যা কোয়েশ্চেন এতক্ষণ যা পড়ালাম তার মধ্যে যা এসেছিল কোয়েশ্চেন, আমি তোমাদেরকে একবারটি গো থ্রু করতে চাই কোয়েশ্চেনের মধ্যে। দেখো দ্বিতীয় কোয়েশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটুখানি ভুল হয়ে গেছে, এটা ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট হবে। নিম্নলিখিত কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না? ডেটা স্টোরেজ, অ্যাকিউরেসি, স্পিড না ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট? এটার আনসার দাও। না, অপশন এ ভুল। ও সরি, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো তোমরা। নিম্নলিখিত কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না? একদম ঠিক, অপশন এ কম্পিউটারের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। ভেরি গুড। তৃতীয় কোয়েশ্চেনের উত্তর দাও। কম্পিউটারের জনক কাকে বলা হয়? চার্লস ব্যাবেজ, চার্লস ব্যাচম্যান, অ্যালেন টুরিং না জন অ্যাটনসফকে? আচ্ছা ঠিক আছে, তোমাদের আপাতত দুটো কোয়েশ্চেনই থাক, আবার আমি পড়াতে চলে যাচ্ছি। এখানে তোমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনেরও লাস্টে দেখতে পাবে, কিন্তু অনেকটাই আছে তাই আমি আবার পড়াতে ফেরত চলে এলাম। কম্পিউটারের প্রকারভেদ। কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটারকে আমরা বেসিক্যালি কত ভাবে ভাগ করতে পারি? দেখো কম্পিউটারকে আমরা মোটামুটি 3 ভাগে প্রকারভেদ তো দেখতেই পাচ্ছ, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। এই অ্যানালগ কম্পিউটার বেসিক্যালি এটা একটা সংখ্যার দ্বারা পরিচালনা করা হয় এবং সরাসরি পরিমাপযোগ্য পরিমাণের সঙ্গে এটাকে ব্যবহার করা হয়। এর এক্সাম্পল কি? স্পিডোমিটার, এটা ফুলের মিটার নয়, এটা ফিউয়েল মিটার। ফুয়েল মিটার, টেম্পারেচার মিটার ইত্যাদি অ্যানালগ কম্পিউটারের এক্সাম্পল হিসেবে তোমরা ধরতে পারো। এবার আসছে ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার সবচেয়ে সাধারণভাবে ব্যবহৃত কম্পিউটার, যার কিনা সাধারণত বাইনারি 0 থেকে 1-এ প্রকাশিত তথ্য দিয়ে এটি কাজ করে এবং এটা দ্রুত কাজ করতে পারে এবং আরো সঠিক ফলাফল প্রদান করতে পারে। এটি প্রকৌশল এবং প্রযুক্তি, ডিজাইন, গবেষণা, ডেটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে জটিল সমস্যাগুলিকে সমাধান করতে পারে। তোমরা সবাই ডিজিটাল ওয়াচ তো দেখেছো, ডিজিটাল ওয়াচ পড়েওছো। এই ডিজিটাল ওয়াচ কিন্তু একটা এক্সাম্পল অফ এমবেডেড ডিজিটাল কম্পিউটারের। এরপর আসছে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার কি? একটা হাইব্রিড কম্পিউটার হলো একটা বিশ্লেষণাত্মক বা ডিজিটাল কম্পিউটারের সংমিশ্রণ, মানে একটা অ্যানালগ কম্পিউটার আর ডিজিটাল কম্পিউটারের সংমিশ্রণ, যাকে ব্যবহার কোথায় করা হয়? বড় শিল্প, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটারকে ব্যবহার করা হয়ে থাকে। এবার আকারের উপর ভিত্তি করে কম্পিউটারের প্রকারভেদ। আকার মানে হচ্ছে সাইজ ওয়াইজ কম্পিউটারকে ক ভাগে ভাগ করা যায়। মাইক্রো কম্পিউটার, এটা স্মল থেকে লার্জ, মানে তোমার অ্যাসেন্ডিং অর্ডারে লেখা রয়েছে। মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, এই প্রত্যেকটা কম্পিউটার তোমার এক্স্যাক্টলি তোমরা ডেফিনেশন গুলো পড়ে নেবে, কিন্তু এখানে উদাহরণ বা ওয়ান লাইনার হিসেবেই তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। এক্সট্রা পরীক্ষার বাইরে কোনো জিনিস কিন্তু এখানে নেই। মাইক্রো কম্পিউটার ডেফিনেশন তোমরা দেখতেই পাচ্ছ, যেগুলোকে খুব সস্তা কম্পিউটারও বলা হয়ে থাকে এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি ইউজ করা হয়ে থাকে। 1975-এ প্রথম এসেছিল অল্টেয়ার। অল্টেয়ার 8800 এই কম্পিউটারটি আসে। অল্টেয়ার 8800 এই কম্পিউটারটি এক্সাম্পল হলো মাইক্রো কম্পিউটারের। এবার আসছে মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার গুলো কি? মিনি কম্পিউটার গুলো একটু আকৃতিতে বড় মাইক্রো কম্পিউটারের থেকে এবং বেশিরভাগই বৈশিষ্ট্য ক্ষমতা ধারণ করে, তবে আকৃতিতে একটু ছোটই হয়ে থাকে। এটাকে কি কাজের জন্য ইউজ করা হয়ে থাকে? সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন
অপারেটিং বিজনেসের জন্য এটিকে ব্যবহার করা হয়ে থাকে। ইউনিভ্যাক সিরিজ, যেটা তোমরা ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটারে পড়লে ইউনিভ্যাক সিরিজ বা জেড সিরিজ, এগুলো কিন্তু এক্সাম্পল অফ মিনি কম্পিউটার। এরপর আসছে তোমার মেন ফ্রেম কম্পিউটার। মেন ফ্রেম কম্পিউটার অত্যাধিকভাবে ব্যয়বহুল, বড় আকারের হয় এবং এই কম্পিউটার তারা একযোগে শত শত ব্যবহারকারীকে সমর্থন করতে সক্ষম হয়। এই ধরনের কম্পিউটারকে বড় স্কেল অ্যাপ্লিকেশন, লার্জ স্কেল অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। IBM 370, IBM 9100, IBM 4341 ব্যবহার করা হয় মেন ফ্রেম কম্পিউটারে। মেন ফ্রেম কম্পিউটারটাকে আরো কারা ব্যবহার করে তোমাদের একটুখানি আমি বলি। লার্জ স্কেল অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু মেন ফ্রেম কম্পিউটারকে ব্যবহার করা হয়ে থাকে। তোমাদের এর পরে আসছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার হলো শক্তিশালী, ব্যয়বহুল এবং দ্রুততম কম্পিউটার। প্রতি সেকেন্ডে বিলিয়ন ও ট্রিলিয়ন গণনা সম্পাদনের জন্য সমান্তরাল এবং গ্রিড প্রক্রিয়াকরণ থেকে এদের স্থাপত্য কর্মক্ষম নীতি আছে এবং এই অ্যাপ্লিকেশনগুলির জন্য ব্যবহৃত হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে গাণিতিক প্রয়োজন, যেমন আবহাওয়ার পূর্বাভাস হোক, তরল গতিবিদ্যা হোক, গ্রাফিক ডিজাইনিং হোক ইত্যাদির মতো গণনা করতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এরা আরো মানে আবহাওয়ার পূর্বাভাসের জন্য সুপার কম্পিউটার আমাদের ভারতে কি ইউজ হয়ে থাকে, মিহির সুপার কম্পিউটারকে আরো উন্নতভাবে ভারত ইউজ করে সুপার কম্পিউটার হিসেবে আবহাওয়ার পূর্বাভাস জানতে। এবার সুপার কম্পিউটারের কিছু বৈশিষ্ট্য, সুপার কম্পিউটারের কিছু ব্যাখ্যা তোমাদেরকে আমি দেব। সেইমার ক্রে এবং বরিস বাবায়ানকে সুপার কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। সেইমার ক্রে কি নিয়ে এসেছিলেন? প্রথম ক্রে 1 কম্পিউটার নিয়ে এসেছিলেন। সুপার কম্পিউটারের জনক বলা হয়ে থাকে সেইমার ক্রে এবং বরিস বাবায়ানকে। ভারতের সুপার কম্পিউটারের জনক বলা হয়ে থাকে বিজয় পান্ডুরাং ভাটকরকে। দুটো নামই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই মনে রাখবে। উনি পরম সুপার কম্পিউটারকে তৈরি করেছিলেন। ভারতের এআই সুপার কম্পিউটার 2023 সালে জুন মাসে যা 75th র্যাঙ্ক পেয়েছে আউট অফ 500 ইন্টারন্যাশনাল সুপার কম্পিউটারে ইন্টারন্যাশনাল, তার মধ্যে 75th র্যাঙ্ক পেয়েছিলেন হচ্ছে এইরাওয়াত, যা কিনা একটা এআই সুপার কম্পিউটার। পরম সুপার কম্পিউটার ডিজাইন্ড অ্যান্ড অ্যাসেম্বলড হয় কোথায় না, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং এ সিড্যাক পুনেতে সব ধরনের পরম সুপার কম্পিউটারকে ডিজাইন করা হয়। পরম সিরিজ সুপার কম্পিউটার একটুখানি আমরা দেখে নেবো কি কি আছে। পরম 8000, যেটা তোমাদের ফার্স্ট কোয়েশ্চেনেও ছিল যে আমাদের ভারতের প্রথম সুপার কম্পিউটারটি কি, পরম 8000, যা এসেছিল 1991 সালে। পরম 8000 যা এসেছিল 1991 সালে, এটা হলো ভারতের প্রথম সুপার কম্পিউটার। এরই মডিফিকেশন আসে হচ্ছে 8600, পরম 8600, যা আসে 1992 তে। পরম 9000 আসে 1993 তে। পরম 10000 আসে 1998 এ। পরম ঈশান হলো ভারতের প্রথম পরম শ্রেণীর সব থেকে আধুনিক সুপার কম্পিউটার। এআই সুপার কম্পিউটারের মধ্যে পড়ে পরম সিদ্ধি এবং এরাবাত। সুপার কম্পিউটার কিন্তু তোমাদের এক্সামিনেশনে কিন্তু তোমাদের সুপার কম্পিউটার টপিকটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, আর প্রিভিয়াস ইয়ারের প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের সুপার কম্পিউটার থেকে এসেছে। এরপর হলো প্রত্যুষকে ভারতের মধ্যে ব্যবহৃত সব থেকে দ্রুততম সুপার কম্পিউটার বলা হয়। এটাকে তৈরি করেছে কি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি বা IITM, যার আরেক নাম ক্রে XC40 LC, লিকুইড কুলড। প্রত্যুষ, এগুলো কিন্তু প্রত্যেকটা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটাও ছাড়ার মতো নয়। যেটা আমি এতক্ষণ ধরে তোমাদের পড়িয়ে গেলাম, একটাও কিন্তু ছাড়ার মতো নয়, প্রত্যেকটা কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রচন্ডই ইম্পর্টেন্ট। এরপর আসছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং সিড্যাক এবং দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এই দুজনের দ্বারা কি তৈরি হয়েছিল না, ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন তৈরি হয়েছিল, যার প্রথম কম্পিউটার কি ছিল, পরম শিবায়।
পরম শিবায় হলো প্রথম সুপার কম্পিউটার যা কিনা এনএসএম এর অন্তর্ভুক্ত ছিল, যাকে ইনস্টল করা হয় আইআইটি বিএইচইউ তে, মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে এটাকে ইনস্টল করা হয় 2020 সালে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদের যেটা ছিল। আরো ইনস্টলড সুপার কম্পিউটার্স কি? পরম প্রভেগা, যাকে আইআইএসসি ব্যাঙ্গালোরে তৈরি করা হয়। পরম উৎকর্ষ সিডেক ব্যাঙ্গালোরে তৈরি হয়। পরম অনন্ত আইআইটি গান্ধীনগরে তৈরি হয়। পরম সিদ্ধি এআই সিডেক পুনেতে তৈরি হয়। এই সবগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর কম্পিটিটিভ এক্সামিনেশন। আরো দেখে নাও, এই যে ক্রে 1 এন্ড সুপার 12, এগুলো কিন্তু সুপার কম্পিউটারের উদাহরণ। ক্রে 1 কে তৈরি করেছিল সেইমার ক্রে, আর ফুগাকু হলো জাপানের বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার, যাকে তৈরি করেছে জাপান। আর একা হলো সুপার কম্পিউটারটি 2007 সালে টাটা গ্রুপ দ্বারা নির্মিত হয়েছিল। এবার তোমাদেরকে একটুখানি ইনফরমেশন দিই। যারা অলরেডি ব্যাচে ভর্তি হয়েছে তাদের জন্য থ্যাংক ইউ, আর আরো যারা এনরোল করতে পারো তারা বন্দে ভারত ব্যাচকে জয়েন করতে পারো। এখানে সেরা সেরা মেন্টর দিয়ে তোমাদের রেলওয়ে এনটিপিসির জন্য এই নতুন ব্যাচটি সম্পূর্ণ নতুন ভাবে নিয়ে আসা হয়েছে। এই ব্যাচে তোমাদের ভর্তিও চলছে। এই কোর্সে তোমাদের কি কি থাকছে? সপ্তাহে 6টি লাইভ ক্লাস তোমরা পাচ্ছ, 200 ঘন্টারও বেশি ভিডিও লাইব্রেরি তোমরা পাচ্ছ, যা রেকর্ডেড তোমরা যখন খুশি দেখতেও পারবে। ই বুক স্টাডি মেটেরিয়াল তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ফাউন্ডেশন মক টেস্ট পাচ্ছ, ই ম্যাগাজিন পাচ্ছ। প্রথম দিন থেকেই থাকছে তোমাদের 23টি ই বুক, 50,000-এরও বেশি আনলিমিটেড কোয়েশ্চেন ব্যাংক তোমরা পাচ্ছ, 24/7 মডারেটর সাপোর্ট পাচ্ছ, ডেইলি প্র্যাকটিস সেট পাচ্ছ, টপিক ওয়াইজ ডেইলি মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। এবারে তোমাদের কিছু উপযোগিতার উপর ভিত্তি করে কম্পিউটারের প্রকারভেদকে জানাই। উপযোগিতা মানে কি? জেনারেল পারপাস কম্পিউটার আর স্পেশাল পারপাস কম্পিউটার। জেনারেল পারপাস কম্পিউটারটি একটা এমন কম্পিউটার যা কিনা সাধারণ উদ্দেশ্যের জন্য ব্যবহার হয়ে থাকে। সাধারণ উদ্দেশ্যটা কিরকম? যেরকম মেইন ফ্রেম কম্পিউটার, সার্ভার কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদিকে কি বলা হয়ে থাকে? সাধারণ উদ্দেশ্যের কম্পিউটার। বিশেষ উদ্দেশ্যের কম্পিউটার বা স্পেশাল পারপাস কম্পিউটার কাকে বলা হয়ে থাকে? স্পেশাল পারপাস কম্পিউটার ইউজ করা হয় বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থাকে রক্ষা করতে, ইলেকট্রনিক ভোটিং মেশিন ইত্যাদি ক্ষেত্রে স্পেশাল পারপাস কম্পিউটারকে ইউজ করা হয়ে থাকে। বিশেষ উদ্দেশ্যের কম্পিউটার কি না? এগুলো নির্দিষ্ট সমস্যা সমাধান করতে সক্ষম এবং কম্পিউটারের মধ্যে নির্দেশাবলী যে স্থায়ীভাবে প্রি প্রোগ্রাম করা থাকে। এবার ব্যবহারের মোডের ওপর, মানে আমরা কিভাবে একটা কম্পিউটারকে ব্যবহার করি তার মোডের ওপর ভিত্তি করে কিছু কম্পিউটারকে তৈরি করা হয়। যেমন হচ্ছে পাম টপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, ওয়ার্কস্টেশন, ক্লায়েন্ট এন্ড সার্ভার। প্লাম টপ কম্পিউটার কি জিনিস? প্লাম টপ কম্পিউটারের একটুখানি ছোট্ট স্টোরি তোমাদেরকে আমি বলতে চাই। প্লাম টপ কম্পিউটার বেসিক্যালি সিকিউরিটি পার্সোনাল যারা টেররিস্টকে ধরতে যে সিকিউরিটি পার্সোনালকে ইউজ করা হয় তারা ব্যবহার করে পাম টপ কম্পিউটার, কারণ এখানে ইন্টিগ্রেটেড ডেটাবেস অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। এবং আগেকার দিনে টেররিস্টরা কি করতো? তারা না সিম্পল পেপারের উপর নিজেদের অবজেক্টিভস কে লিখে রাখতো, কিন্তু তারা ধীরে ধীরে হাইটেক ডিভাইসকে ব্যবহার করা শুরু করে, যার জন্য তারা পাম টপ কম্পিউটারকে ইউজ করে। এবং পাম টপ কম্পিউটারকে ইউজ করে তারা ট্র্যাক করে তাদের অ্যাক্টিভিটিস, তাদের বাকি ফেলো মিলিটেন্টসদের অ্যাক্টিভিটিস কি তারা ট্র্যাক করে, তাদের কোড নেমস কি তারা ট্র্যাক করে, তারা কোথায় আছে না আছে সেই সব কিছুকে তারা ট্র্যাক করতে পারে এই পাম টপ কম্পিউটারের দ্বারা। এরপর আসে ল্যাপটপ কম্পিউটার। ল্যাপটপ কম্পিউটার তো তোমরা সবাই আজকাল দেখেইছো ল্যাপটপ কম্পিউটার কিরকম ধরনের হয়ে থাকে। ল্যাপটপ কম্পিউটার গুলি কি হয়? পোর্টেবল হয়, কম ওজনের হয়, যে কোনো স্থানে তুমি নিয়ে যেতে পারো, বিমান হোক, বৈঠকখানা হোক, যেখানে খুশি তোমরা নিয়ে যেতে পারো, এবং কম শক্তি খরচের জন্য ডিজাইন করা হয়ে থাকে, এবং এর মধ্যে সংযুক্ত কিবোর্ড থাকে, টাচপ্যাড থাকে। এরপর আসে পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার কি জিনিস? এটা একটা এমন কম্পিউটার যেখানে একটা আলাদা করে সিপিইউ থাকে, যেখানে মাউস থাকে, তোমার আলাদা কিবোর্ড থাকে।
এরপর কি ওয়ার্ক স্টেশন। ওয়ার্ক স্টেশন কি? এটাও একটা পার্সোনাল কম্পিউটার থেকে এটা দ্রুত হয় এবং ব্যবহারকারী বা ব্যবহারকারীদের জন্য এটিকে ডিজাইন করা হয়ে থাকে। এখানে মাল্টিটাস্কিং এর ক্ষমতা থাকে, এখানে এরা মাল্টিটাস্ক করতে পারে, মানে অ্যাট আ টাইম অনেকগুলো কাজ এরা একসাথে করতে পারে। অতিরিক্ত র্যান্ডম মেমোরি ইউজ হয় এখানে, মানে র্যাম অত্যাধিক বেশি ইউজ হয়ে থাকে এবং উচ্চ গতির গ্রাফিক্স অ্যাডাপ্টার এখানে ইউজ করা থাকে, যাকে বলা হয় না ওয়ার্ক স্টেশন। ক্লায়েন্ট এবং সার্ভার। সার্ভার কি জিনিস? এটি একটি ডিভাইস যা ব্যবহারকারীদের জন্য নেটওয়ার্ক সম্পাদন বা শেয়ার করার ব্যবস্থাপনা করে। অ্যাপ্লিকেশন সার্ভার, ফাইল সার্ভার, ভার্চুয়াল সার্ভার, মেইল সার্ভার, এইগুলো হলো কিছু সার্ভারের ধরন বা উদাহরণ হলো সার্ভারের। এবং ক্লায়েন্ট হলো এই প্রান্ত থেকে ওই সার্ভার, এই প্রান্ত থেকে ওই প্রান্ততে যে যে সেবাটা পাঠানো হচ্ছে সেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে নিয়ে যায় সেটাকে কে করে কাজ? না ক্লায়েন্ট। এবার কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনারে আমি তোমাদের চলে আসছি। এই ওয়ান লাইনার গুলো তোমরা দেখবে, এগুলো গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার গুলো একটু তোমরা দেখো। কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে, যেটা তোমরা আগেই জানলে। আধুনিক কম্পিউটারের জনক বা মডার্ন কম্পিউটারের জনক কাকে বলা হয়ে থাকে? অ্যালেন টুরিংকে। হোম বা কম্পিউটার, ঘরে ব্যবহারকারী যে কম্পিউটার, সেটাকে প্রথম কে চালনা করে? 1981 সালে আইবিএম নিয়ে আসে ঘরে ব্যবহারকারী কম্পিউটার। অ্যাপেল ম্যাকিনটোশ নিয়ে আসে 1984 সালে। এডস্যাক এই কম্পিউটারটি যদি মেমোরিতে নির্দেশ ও তথ্য সংরক্ষণ করতে সক্ষম ছিল। প্রথম মাইক্রো প্রসেসর কি? ইন্টেল 4001। প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ কম্পিউটার কি? না ইউনিভ্যাক, ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। প্রথম প্রোগ্রামেবল ডিজিটাল কম্পিউটার কি? অ্যাটেন্স অফ বেরি কম্পিউটার। সিদ্ধার্থ ভারতের প্রথম কম্পিউটার, যেটা কিনা ভারত তৈরি করে এই কম্পিউটারকে, তার নাম কি? না সিদ্ধার্থ। ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতে প্রথম কম্পিউটার তৈরি করে। কে প্রথম ভারতে কম্পিউটার তৈরি করে? না ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রথম যা ভারতে কম্পিউটার তৈরি করে। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়ে থাকে? ব্যাঙ্গালোরকে বলা হয়ে থাকে। কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপ, যেটা সিলিকন দিয়ে তৈরি, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম সেকেন্ড থার্ড জেনারেশন অফ কম্পিউটারে ইউজ হয়ে থাকে আইসি চিপ, সেটা কি দিয়ে তৈরি? না সিলিকন দিয়ে তৈরি। ভারতের প্রথম কম্পিউটারের হেড অফিস ব্যাঙ্গালোর, 16ই অগস্ট 1986 সালে এটিকে বসানো হয়। সবচেয়ে বেশি কম্পিউটার কোন দেশ ব্যবহার করে? না আমেরিকা। সমরেন্দ্র কুমার মিত্র হলেন প্রথম অ্যানালগ কম্পিউটারের আবিষ্কারক। এবার তোমাদেরকে কোয়েশ্চেনে আবার আমি চলে আসছি। আশা করছি এবার তো তোমরা কোয়েশ্চেনের আনসার করতেই পারবে। টোটাল টপিক আজকের কভার হয়েই গেছে। চলো প্রথম প্রশ্নের উত্তরটা একটুখানি করো। এগুলো নামগুলো একটু ভুল হয়ে গেছে, এগুলো পাসম হবে না, এগুলো পারম হবে। এটা ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট হবে, যেটা তোমরা একদম ঠিক উত্তর দিয়েছিলে সেই সময়। থার্ডেরও আনসার তোমরা দিয়ে দিয়েছো। এটা বলো, নিম্নলিখিত কোনটি সিঙ্গেল চিপ বেসড ডিভাইস যা একটি সম্পূর্ণ প্রসেসর নিজের মধ্যে বা which, এটা তোমরা ইংলিশ কোয়েশ্চেনটা একটুখানি দেখো। which of the following is a single chip based device that is complete processor is itself and is capable of performing arithmetic and logic operation? Operating system, modem, multiprocessor না multiprocessing? ভেরি গুড, মাল্টিপ্রসেসর। অ্যাপল কম্পিউটারের সহ প্রতিষ্ঠাতা কে? বিল গেটস, চার্ল ফ্লেইট, পল অ্যালেন না স্টিভ জবস? স্টিভ জবস।
কোন জেনারেশনের কম্পিউটার আকৃতিতে বিশাল বা বাল্কি, ভ্যাকিউম বেসড এবং ব্যয়বহুল ছিল? ফার্স্ট জেনারেশন, ফোর্থ জেনারেশন, থার্ড জেনারেশন, ফিফথ জেনারেশন না ফার্স্ট জেনারেশন? অপশন সি। ভারতের প্রথম মাল্টি পেটাফ্লপ সুপার কম্পিউটার যাকে তৈরি করা হয় আইআইটিএম পুনেতে এবং যার খরচ পড়েছিল 450 কোটি টাকা, যা ওয়েদার এবং ক্লাইমেট প্রেডিকশন করতে ব্যবহার করা হয়, তার নাম কি? প্রত্যুষ, প্রত্যক্ষ, পরম না আদিত্য? তোমরা একটু নাম্বারিং এর সাথে অপশন গুলো বলো, নয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে তোমরা কোনটার অপশন বলছো। প্রত্যুষ, ভেরি গুড। এই নিম্নলিখিত কোনটি কম্পিউটারের জন্য সত্য? বা which one of the following statement is correct about computer? An electronic device that stores, retrieves and processes data. It not stores, it stores. এটা আর হবে। A computer is composed of only hardware. A computer is composed of only software, and a computer can organize all information on its own. Of 8A, very good. ভারতের প্রথম সুপার কম্পিউটার কি? Param 8000. মডার্ন কম্পিউটারের জনক কাকে বলা হয়? মডার্ন কম্পিউটারের জনক কাকে বলা হয়? অ্যালান টুরিং, ভেরি গুড। আজ পর্যন্ত তোমাদের এই 10টা প্রশ্নই রইল, এবার স্যার তোমাদের বলবেন। তোমাদের ক্লাস কিরকম লাগলো অবশ্যই জানাবে। কম্পিউটার কিন্তু এরকম ওয়ান লাইনারই কিন্তু তোমাদের এক্সামিনেশনে বেসিক্যালি লেগে থাকে, কারণ বেশি ডিটেলিং এ আমার যাওয়াটা ঠিকও হবে না এই কম্পিউটারের জন্য, কারণ তোমাদের সময় এখানে অত্যন্তই ইম্পর্টেন্ট, যার জন্য আমি বেশি সময় নষ্টও করবো না তোমাদের বেশি ইনফরমেশন দিয়ে। তাই তোমাদের ক্লাস কিরকম লাগলো অবশ্যই জানাবে। আর এনটিপিসি সংক্রান্ত কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করতে পারো, তোমরা কমেন্টে লিখতে পারো। আর আরেকটা ইনফরমেশন একটু দিয়ে দিই, আমি আজকে সৌরভ স্যারের ল্যাপটপ থেকে অন হয়েছি, কারণ আমার একটু প্রবলেম হচ্ছিল নেটওয়ার্কের, সেই জন্য। তাই তোমরা গুলিয়ে ফেলো না। আচ্ছা, কেউ জানতে চাইছো থার্ড জেনারেশন অফ কম্পিউটারটা? থার্ড জেনারেশন অফ কম্পিউটারে আরেকবার বলে দিচ্ছি, দাঁড়াও। থার্ড জেনারেশন অফ কম্পিউটারের সাল কত ছিল? 1965 সাল থেকে 1971 সালে যা যা কম্পিউটার এসেছে সবই থার্ড জেনারেশন অফ কম্পিউটারের মধ্যে পড়ে। এখানে ট্রানজিস্টর নয়, এখানে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হতো যা সিলিকন দ্বারা তৈরি হতো। এটাও ন্যানো সেকেন্ডে গণনা সম্পাদন করতে সক্ষম ছিল এবং এখানে ইনপুট হিসেবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হতো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণও দেওয়া রয়েছে, যেমন ফরট্রান, কোবল, পাসক্যাল, অ্যালগো, বেসিক ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকতো। এবং মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম এই প্রজন্মে প্রথম ইউজ হয়। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম এই প্রজন্মে প্রথম ইউজ হয়ে থাকে। উদাহরণ হচ্ছে IBM 360 সিরিজ, হানিওয়েল 6000 সিরিজ, PDP 8, PDP 11, IBM 370, IBM 168 ইত্যাদি হচ্ছে এক্সাম্পল অফ থার্ড জেনারেশন অফ কম্পিউটার। আচ্ছা, তোমরা এখান থেকে খালি এই ওয়ান লাইনারটাই ভালো করে পড়ে যাও, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন তোমাদের কম্পিটিটিভে আর আসবে না। আমি কিন্তু সবটাই তোমাদের জন্য কভার করেছি।
যা প্রশ্নপত্র এসেছে তাও কিছু হয়তো আসতে পারে, সেরকমও প্রশ্ন এখানে কভার করার চেষ্টা করা হয়েছে। তোমরা এই ওয়ান লাইনার পড়লে এটা যথেষ্ট হবে তোমাদের পরীক্ষার জন্য। এবং তোমাদের যদি ব্যাচ সংক্রান্ত যাবতীয় কোনো তথ্যের দরকার পড়ে, তোমরা এই নাম্বার, যে নাম্বারটা শো হচ্ছে সেই নাম্বারে কল করে জানতে পারো। কোনো ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমাদের ব্যাচ সংক্রান্ত যা কিছু দরকার জানার, তোমরা সবকিছুটাই এই নাম্বারে ফোন করেই জানতে পেরে যাবে। 8 নাম্বার অফ কোয়েশ্চেন দেখি। নিম্নলিখিত কোনটি সত্য কম্পিউটারের জন্য, মানে which one of the following statements is correct about computer, মানে an electronic device that stores, retrieve and processes data, নাকি a computer is composed of only hardware, a computer is composed of only software, and a computer can organize all information on its own? এটা অ্যাকচুয়ালি কম্পিউটারের, এটা ক্যারেক্টারিস্টিক্স বেসিক্যালি জানতে চেয়েছে কম্পিউটারের, সেই জন্য তোমার এখানে আনসার অপশন এই হবে। আচ্ছা, আজকে তাহলে ক্লাস আমার এখানেই আমি এন্ড করছি। আর স্যার যদি কিছু বলতে চান তো স্যার বলবেন। আচ্ছা, হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্ট, আমি তোমাদের সৌরভ স্যার। তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। আর কম্পিউটার একটা এমন বিষয়, যে বিষয়টাতে ক্লাস করবার থেকে বোঝার থেকে বেশি কিন্তু তোমাদেরকে ওয়ান লাইনের মুখস্থ করতে হয়। অর্থাৎ কিরকম কোশ্চেন পরীক্ষায় এসছে তোমাদেরকে ডাইরেক্ট সেই জায়গাগুলোকে জানতে হবে এবং তোমাদেরকে সেই ফিল্ড গুলোকে কিন্তু মুখস্থ করে রাখতে হবে। কম্পিউটার তো আমরা সবাই কম বেশি পড়েছি ছোটবেলাতে, খুব বেসিক জিনিসগুলো, যে কথাটা আমি এখন বলছি, আমরা বেসিক জিনিসগুলো কম বেশি সবাই পড়েছি। কিন্তু পরীক্ষাতে কিরকম রিলেভেন্ট জিনিস পরীক্ষায় আসতে পারে তার জন্য আমাদেরকে যে যতটুকু ওয়ান লাইনার পড়তে হয় ততটুকু কিন্তু ওয়ান লাইনার বইতে তোমরা পড়তে পারলে কিন্তু তোমাদের যেটুকু দরকার সেটুকু তোমরা জেনে যাবে। তার কারণ হচ্ছে, দেখো, জিকে তে তোমাদের ভাস্ট সিলেবাস, এখানে ইতিহাস, ভূগোল, সায়েন্স আছে, পলিটি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, প্রচুর বড় একটা সিলেবাস। তো কম্পিউটার এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি তার মধ্যে একটা অন্যতম বিষয়, এবং এই বিষয়ের মধ্যে তোমাদেরকে যতটুকু জানার দরকার আছে তোমাদের কিন্তু ততটুকু জানতে হবে। তার বেশি জানা মানে কি বলতো? বেশি জানা মানে মাথায় এক্সট্রা লোড নেওয়া। আমি কি ঠিক বলছি কিনা সবাই একটু কমেন্টে জানাবে। এক্সট্রা লোড কি তোমরা কেউ নিতে চাও? এক্সট্রা লোড আশা করি তোমরা কেউ নিতে চাও না। পরীক্ষায় রিলেভেন্ট জিনিস, ম্যাডাম যে আজকে 10টা কোশ্চেন দেখালেন, এই 10টা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় এসছে। তাছাড়া আমি ম্যাডামের ক্লাস দেখছিলাম, যে ক্লাসগুলোতে উনি ক্লাসটা করালেন, এখানে সম্পূর্ণ যে তথ্যগুলো দেওয়া আছে, আমি যদি তোমাদেরকে সেই তথ্যগুলো একটু দেখাই, এই সম্পূর্ণ তথ্যগুলোকে তোমরা যদি পড়ো তাহলে এখান থেকেই কিন্তু ভেতর থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, এখানে যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে, তোমরা প্রচুর দেখতে পাচ্ছ, এই যে স্পিড, অ্যাকিউরেসি, এই যে এরকম তোমাকে 4টে অপশন দিতে হবে, তার মধ্যে বলবে এটা কোনটা কম্পিউটারের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক নয়। তো এরকম করেই কিন্তু তোমাদেরকে কিন্তু 4টে অপশন থেকে একটা এলিমিনেট করতে হবে। তো এরকম ভাবেই কিন্তু কম্পিউটার বলো বা যে কোনো জিকের কোশ্চেনটা, যেটা যত বেশি তোমরা মনে রাখার চেষ্টা করবে তত ভালো। কারণ এই সময় এসে কিন্তু খুব বেশি ব্যাপারগুলোকে বোঝা বা ডেপথে যাওয়ার কিন্তু মানে থাকে না। ঠিক আছে, এই যে ছবিগুলোকে তোমরা একটু পিক্টোগ্রাফির মতন করে কিন্তু মনে রাখবে, হ্যাঁ, যাতে তোমাদের মাথায় সেট হয়ে থাকে। এই যে ডিফারেন্স ইঞ্জিন কম্পিউটার, এটা কত সালে তৈরি হয়েছে? 1822। এরকম তোমাদের কিন্তু ওয়ান লাইনের কোশ্চেনই কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে প্রচুর ইনফরমেশন আছে। তোমাদের এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, অবশ্যই তোমরা রেকর্ডিংও পেয়ে যাবে। কম্পিউটারের জনক, প্রথম প্রজন্মের কম্পিউটার কখন তৈরি হয়, এই যে ডেটটা দেওয়া আছে, এইরকম ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের ওয়ান লাইনের কোশ্চেনে আসবে এবং তোমরা এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখবে। চতুর্থ প্রজন্মের কম্পিউটার 1971 থেকে 1980, এরকম ধরনের ওয়ান লাইনার কোশ্চেনই কিন্তু কম্পিউটারের চ্যাপ্টার থেকে আসে। তার এক্সাম্পলও তোমরা দেখতে পেয়েছো, এখানে 10টা ম্যাডাম কম্পিউটারের কোশ্চেন দেখিয়েছেন। সেই কম্পিউটারের কোশ্চেন গুলো তোমরা প্রত্যেকেই দেখতে পেয়েছো, এবং এই ধরনের কোশ্চেনই কিন্তু আমাদের আরআরবি, এনটিপিসি বা যে কোনো এসএসসি রিলেটেড পরীক্ষাতে কিন্তু আসবে। খুব বেশি ডেপথে কোশ্চেন আসে না। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে, যদি কোনো কোশ্চেন এরকম ডেপথে চলে আসে, আসতেই পারে, হয়তো একটা কোশ্চেন খুব ডেপথে চলে এলো, যেটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বা আইটির স্টুডেন্ট ছাড়া তাদের পক্ষে বলা সম্ভব নয়, তখন তোমাকে স্কিপ করতে হবে। তুমি একটা কোশ্চেনের জন্য তো নিশ্চয়ই অনেক বেশি সময় নষ্ট করে ফেলবে না।
তোমাকে সেই সময়টা এমন জায়গাতে দিতে হবে যেখানে তোমার অনেক বেশি নাম্বার ক্যারি করতে পারো। সুতরাং যতটুকু না জানলেই নয়, বেসিক জায়গাটুকু তোমরা যদি শুধুমাত্র জানতে পারো, আর বাকি জায়গাটুকুর জন্য তোমাদেরকে কিন্তু বাকি যে সময়টা থাকবে সেটাকে তোমাদের কিন্তু অন্যভাবে দিতে হবে। আচ্ছা, তোমাদের আরআরবি এনটিপিসি সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও, যেরকম এক্সাম স্ট্র্যাটেজি, আমরা ইতিমধ্যেই কিন্তু ভিডিও নিয়ে আসছি। আর কাট অফ আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে কিরকম কাট অফ গেছে সেই রিলেটেড একটা ভিডিও কিন্তু ইতিমধ্যেই বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে চলে এসছে। তোমরা অতি অবশ্যই ওই কাট অফটাকে গো থ্রু করে নেবে, তাহলে তোমরা অনেক জিনিস জানতে পারবে যে তোমাদের প্রিপারেশন লেভেলটা কোন জায়গায় নিয়ে যেতে হবে এবং কতটা তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আজকে ক্লাসের বিষয়ে যদি কারোর কোনো বক্তব্য থাকে, এনটিপিসি ক্লাস রিলেটেড যদি কোনো বক্তব্য থাকে তাহলে বলতে পারো, আমি প্রত্যেকের মাইক অন করে দিচ্ছি, তাহলে কিন্তু আজকের ক্লাস এবারে শেষ হয়ে যাবে। প্রত্যেকের মাইক অন আছে, যদি কেউ কিছু বলতে চাও তাহলে বলতে পারো। প্রত্যেকের মাইক অন আছে, যদি কেউ কোনো কথা বলতে চাও, কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে বলতে পারো, তা নাহলে কিন্তু আজকের ক্লাস এবারে শেষ হবে। ইউটিউব চ্যানেল নেম হচ্ছে বিএসএসইআই কম্পিটিটিভ। আমাদের যেই অ্যাপটা দেখো লেখা আছে বিএসএসইআই কম্পিটিটিভ। স্যার এনটিপিসির কত যেতে পারে? এনটিপিসির কাট অফ, সেটার জন্য তো তোমাকে বললাম ভিডিওটা দেখো, ওই ভিডিওটা ইউটিউবে দেখবে, ডিটেলসে ব্যাখ্যা করা আছে। বিএসএসআই কম্পিটিটিভ চ্যানেলটাতে দেখো, কাট অফ নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। আজকেই ভিডিওটা দেওয়া হয়েছে, 1 ঘন্টা জাস্ট আগেই দেওয়া হয়েছে। আর কারোর কোনো বক্তব্য? ঠিক আছে, তাহলে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।